আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বর্তমান যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেই মাদ্রাসাটি হায়দ্রাবাদ শাহিননগরে অবস্থিত। এটা হায়দ্রাবাদের খুবই নামকরা মাদ্রাসা। এর মেন কারণ হচ্ছে যে এই মাদ্রাসাটি যিনি নির্মাণ করেছেন উনি হচ্ছেন ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহাব। তার সাথে সাথে উনি পুরো ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি। আমি থাকি ওই বিল্ডিংটায়, আর এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদের গেট, এবং সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা আমাদের ক্লাসরুম। আর এখানে সামান্য জায়গা পার্কের মতো করা হয়েছে, এখানে আমরা টিফিন করি। আমাদের ক্লাস শুরু হয় 8:30 থেকে নিয়ে 2টো পর্যন্ত ক্লাস, আর মাঝে কিছুটা সময় আমাদেরকে দেয় টিফিন করার জন্য, তখন আমরা এখানে বসে টিফিন করি। আর এখানে আমাদের ক্লাস, এর ভিতরে আমাদের ক্লাস হয়। এখানে সমস্ত কোর্সেরই ক্লাস হয়, শুধু যারা কাজী এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য আরেকটা বিল্ডিং আছে, সেখানে ক্লাস হয়। এই বাদবাকি সব ক্লাসই এখানে হয়। এই মাদ্রাসাটি আর অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে পার্থক্য এটাই যে এখানে নিচেকার ক্লাস নেই, যেরকম নাজরা, হিফজ বা আলিম কোর্সের এখানে কোনো সিস্টেম নেই। এখানে পড়ার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে যে আলেম হয়ে আসতে হবে। আলেম হয়ে যাওয়ার পর যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই সমস্ত কোর্স এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই জন্যে এখানে যত ছাত্র আছে সবাই আলিম হওয়ার পরে সবাই এখানে এসছে। হ্যাঁ, কেউ যদি শুধু হিফজ কমপ্লিট করে তারপরেও যদি সেখানে পড়তে চায় তাও সেখানে পড়তে পারবে না, কারণ হিফজ কমপ্লিট করার পরেও তাকে আলিম হতে হবে, তারপর সেখানে পড়তে পারবে। এই মাদ্রাসায় যে জিনিসটা আমাকে পার্সোনালি বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই মাদ্রাসায় প্রত্যেক সপ্তাহে 1-2টো করে মুহাজরা রাখা হয়। মুহাজরাগুলো বেসিক্যালি আমাদের ক্লাসের সাবজেক্টের বিষয়বস্তু থেকে আলাদা হয়ে থাকে। ওই সমস্ত টপিকের ওপর মুহাজরাগুলো রাখা হয় যেগুলো আমাদের জন্য খুবই জরুরি, আমাদের জেনারেল নলেজ বাড়ানোর জন্য, এবং আমরা যে পরবর্তীতে ময়দানে নেমে কাজ করব তার জন্য আমাদেরকে পথ দেখানোর জন্য এই সমস্ত মুহাজরাগুলো রাখা হয়। আর এই মুহাজরাগুলো করানোর জন্য বড় বড় আলিমে দ্বীনদেরকে ডাকা হয়, মুফতিয়ানে কেরাম এবং যারা বর্তমান কাজী রয়েছেন তাদেরকেও ডাকা হয়। তার সাথে সাথে যারা জেনারেল শিক্ষিত বড় বড় ডাক্তারদেরকে, ওকিলদেরকে এবং ইঞ্জিনিয়ারদেরকেও এখানে ডাকা হয়। তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী এখানে মুহাজরা রাখেন, যেখান থেকেও আমরা অনেক কিছু নতুন জিনিস শিখতে পারি, জানতে পারি, যেখানে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়ে এবং নিজেদের মধ্যে একটা হিম্মত পয়দা হয়, একটা সাহস জাগে যে হ্যাঁ, আমাদেরকেও ময়দানে নেমে কাজ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, এই সমস্ত শিক্ষা আমরা মুহাজরা থেকে পেয়ে থাকি। আর এখানে একটা বিল্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন, প্যান্ডেল রয়েছে বলে ঠিক দেখা যাচ্ছে না, তো এটাকে স্কুল মঞ্জিল বলা হয়। এখানে ছাত্ররা থাকে এবং তার সাথে সাথে উপরে একটা লাইব্রেরি রয়েছে, ছাত্ররা পড়াশোনা করার জন্য সেখানে যায় কিতাব মোতালা করার জন্য, এবং নিচেতে একটা স্টুডিও রুম রয়েছে। স্টুডিও রুমটা বানানো হয়েছে যদি কোনো ছাত্র চায় যে আমি কোনো গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও শ্যুট করব তাহলে সে শ্যুট করতে পারে। আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে যে এখানে একটা সেমিনার হতে যাচ্ছে, একটা খাওয়ানোর জন্য বানানো হয়েছে। আসল যেখানে হবে সেটা হচ্ছে আল মাহাদের যে কনফারেন্স হল রয়েছে সেখানে হবে। চলুন আপনাদেরকে আমি ওটা দেখিয়ে দিচ্ছি এখন। এই দেখতে পাচ্ছেন, এটা মাহাদের কনফারেন্স হল বানানো হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো সব ফিট করা হচ্ছে, তো কাজ এখনও বাকি আছে, কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ এই সামনের শুক্রবার থেকে এখানে একটা সেমিনার হতে যাচ্ছে, যার কারণে কাজ খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে। আরও একটা কনফারেন্স হল রয়েছে যেখানে আমাদের মুহাজরা হয়ে থাকে, সেটা ওই বিল্ডিংয়ে রয়েছে। আর এই কনফারেন্স হলটা পাবলিকের জন্য, কারণ প্রায় সময় এখানে বিভিন্ন টপিকের উপর সেমিনার হয়ে থাকে, এবং যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক হয়ে থাকে যে বিষয়ে আলোচনা করাটা জরুরি, সেই সব বিষয় এখানে আলোচনা হবে এবং সাধারণ মানুষরা এখানে আসবেন। তার সাথে সাথে বড় বড় আলেমদেরকে ডেকে এখানে বিভিন্ন বিষয়বস্তুর উপর কথাবার্তা রাখা হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এখানে যে সেমিনারটি হতে যাচ্ছে তার বিষয়বস্তু হচ্ছে যে ভারতবর্ষকে ডেভেলপ ও উন্নত করার পেছনে মুসলমানদের কী অবদান রয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানবেন যে একসময় মুসলমানরা এই ভারতবর্ষে প্রায় 800-900 বছর রাজত্ব করেছিল। সেই সময় মুসলমানরা এই ভারতবর্ষকে ইংরেজদের মতো লুটিয়ে নিয়ে যায়নি, বরং এই ভারতবর্ষের বুকে থেকে ভারতবর্ষকে ডেভেলপ করেছিল। সেই সময় ভারতবর্ষকে সোনে কা চিড়িয়া অর্থাৎ স্বর্ণ পাখি বলা হতো। অনেক হিস্টোরিয়ানসরা কিতাবের মধ্যে লিখেছেন সেই সময় বিশ্বের 25% সম্পত্তি ভারতবর্ষের বুকে ছিল। সেই সময় দেশ বিদেশ থেকে মানুষ ভারতবর্ষে তাজমহল, লালকেল্লা
এবং জামে মসজিদ, চার মিনার, গোলকুন্ডা, এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য ঘুরতে আসতো। সেই সময় ইউরোপের মানুষ ভারতবর্ষের পোশাক পরলে নিজেকে গর্ব মনে করত। এবং শুধু এইসব জিনিস নয়, বরং টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে, মেডিকেলের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, সব দিক থেকে ভারতবর্ষ সেই সময় উন্নত মানের ছিল। তো অনেক লম্বা ইতিহাস রয়েছে। তার সাথে সাথে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের অনেক অবদান রয়েছে, মুসলমানরা অনেক কোরবানি দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আজ আস্তে আস্তে স্কুল কলেজের সাবজেক্ট থেকে মুসলমানদের ইতিহাসকে তুলে দেওয়া হচ্ছে। আরএসএস বিজেপিদের পরিকল্পনাই হচ্ছে মুসলমানদের ইতিহাসকে পরিপূর্ণ বিলুপ্ত করে দেওয়া। কিন্তু আমাদের ইতিহাস আমরা যদি না বাঁচাই তাহলে কে বাঁচাবে? এজন্যে আমাদের ইতিহাসকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা যদি আমাদের ইতিহাসকে না বাঁচাই তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারা নিজেকে চিনতে পারবে না। তাদেরকে সবসময় মনে হবে যে আমরা পরের দেশে বাস করছি। উর্দুতে একটা প্রবাদ বাক্য রয়েছে যে তারিখ নেহি পড়োগে তো খুদকো কেসে পেহচানোগে। যদি আমরা ইতিহাস না পড়ি তাহলে আমরা কিভাবে জানবো, আমরা কিভাবে নিজেকে চিনতে পারবো, আমরা কিভাবে জানবো যে এই দেশে আমাদের কি অবদান রয়েছে। এই দেশটা পরের দেশ নয়, এটা আমাদেরও দেশ। এই দেশে তাদের যেরকম অধিকার রয়েছে সেরকম আমাদেরও অধিকার রয়েছে। তো এই সমস্ত জিনিস আমরা তখনই জানতে পারবো যখন আমরা ইতিহাস পড়বো, আমরা যখন আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখবো। ভারতবর্ষের বড় বড় আলেমরা আসছেন, দেশ বিদেশ থেকেও মানুষরা আসছেন, অনেক হিন্দুরাও আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়াও আসছে এবং তার সাথে সাথে পলিটিশিয়ানসরাও আসছেন। যেরকম আপনারা প্রত্যেকেই চিনবেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও আসছেন এবং ইকরা হাসান উনিও আসছেন এবং শুনছি নাকি ইমরান প্রতাপগড়ি উনিও আসবেন। আরও অনেক পলিটিশিয়ানসরাও আসছেন। এই সম্পর্কে অনেক আর্টিকেল লেখা হয়েছে যেগুলো এখানে পেশ করা হবে, তার সাথে সাথে সরকারকেও পেশ করা হবে এবং এগুলোকে বই আকারে লেখা হবে। তো আপনাদের কাছে দোয়ার অনুরোধ রইল, আপনারা দোয়া করবেন যে উদ্দেশ্যে এই সেমিনারটা হতে যাচ্ছে সেটা যেন পূর্ণ সফলতা অর্জন করতে পারে এবং আমার জন্যও দোয়া করবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।